হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটাতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিস্ট অফ ক্রিটিক্যাল অ্যালার্ট ভ্যালুস। তো এটা হচ্ছে ল্যাবরেটরির যে ক্রিটিক্যাল ভ্যালুগুলো থাকে, মানে যেই প্যারামিটারগুলো ক্রিটিক্যাল আন্ডার ক্রিটিক্যাল অ্যালার্ট ভ্যালু আছে, তো সেটা একটা শর্ট লিস্টেড করা আছে। এবং এই যে লিস্টে আছে সেটার ইম্পর্টেন্স কি না, এটার ইম্পর্টেন্স হচ্ছে খুব বেশি পরিমাণে। কারণ হচ্ছে যেগুলোতে আমরা অ্যাবনর্মাল কিছু পেয়ে থাকি, সেই অ্যাবনর্মাল ভ্যালুগুলোকে আমাদের একটা নোট ডাউন করতে হয়, যেটা পরে আন্ডার ক্রিটিক্যাল অ্যালার্ট ভ্যালুর আন্ডারে। ঠিক আছে, তো এটার উপর বেস করে কিন্তু পেশেন্ট কীরকম কন্ডিশনে আছে সেটা আমরা বুঝতে পারি, কারণ এখানে নামটাই আছে ক্রিটিক্যাল অ্যালার্ট। তো এই যে ভ্যালুগুলো আছে এখানে দেওয়া, তো সেইগুলো হচ্ছে একটা অ্যালার্মিং কন্ডিশনকে কিন্তু ইন্ডিকেট করছে। ঠিক আছে, তো সেই জন্য এর ইম্পর্টেন্সটা কিন্তু খুবই বেড়ে যায়, যেটা তোমরা বুঝতে পারছো। তো এখানে কিছু হিমাটোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রির কিছু প্যারামিটার এখানে আমি লিখেছি, এবং সেগুলো এজ রেঞ্জ অনুযায়ী এবং তাদের ইউনিট আর ক্রিটিক্যাল যে ভ্যালুর যে চার্টটা আছে সেটা আমরা করে দিয়েছি। তো ভিডিওটাকে পুরো শুরু করার আগে বলে দিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা অনেকে হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করে দাও, কারণ হচ্ছে যে এগুলো কিন্তু সবার ক্ষেত্রে, সব স্টুডেন্টদের ক্ষেত্রে জানাটা খুব দরকার। প্লাস যারা সার্ভিস করছো, গভর্নমেন্ট হোক কোনো প্রাইভেট যে জব করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভ্যালুগুলো ক্রিটিক্যাল ভ্যালুটা জানাটা দরকার। এবং এই ক্রিটিক্যাল ভ্যালুর ওপর আলাদা করে কিন্তু একটা রেজিস্টার হয়, একটা রেজিস্টার মেনটেন করতে হয়, কারণ এগুলো যেহেতু অ্যালার্মিং কন্ডিশনটাকে ইন্ডিকেট করছে, সেই জন্য এই পেশেন্টগুলোকে রেফারের কেস থাকে। মানে পেশেন্ট হয়তো নর্মাল বেডে আছে, সেখান থেকে পেশেন্টকে এইচডিইউ, আইসিইউ বা কোনো সেন্সিটিভ যে কেয়ার ইউনিটগুলো আছে সেখানে রেফার করতে হয় টু দ্য বেস অফ দিস ক্রিটিক্যাল ভ্যালুস। ঠিক আছে, তো এবারে ভিডিওটাকে স্টার্ট করে দিই। তো প্রথমেই দেখো এখানে আমি চারটে এখানে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যানালাইট, একটা এজ রেঞ্জ, একটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুস, আর হচ্ছে একটা ইউনিট। ঠিক আছে, অ্যানালাইট মানে হচ্ছে আমরা যেই টেস্টগুলো আমরা রান করছি, মানে প্যারামিটার, অ্যাকচুয়ালি টেস্ট প্যারামিটার, সেটার নাম। তাদের এজ রেঞ্জ, কারণ হচ্ছে যে এজ রেঞ্জ অনুযায়ী কিন্তু ক্রিটিক্যাল ভ্যালুটা ভ্যারি করবে। যেমন ধরো কোনো বাচ্চার ক্ষেত্রে আমরা কিন্তু বিলিরুবিন 10-12 এই পর্যন্ত, যতক্ষণ না 12 ক্রস করে যাচ্ছে ততক্ষণ কিন্তু সেটা আমরা নর্মাল ধরতে পারি, যেগুলো নিওনেটাল বেবির ক্ষেত্রে থাকে। কিন্তু ওটাই যখন অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়ে যাবে তখন কিন্তু সেটার রেঞ্জ কত, টোটাল বিলিরুবিনের আপ টু 1। তো 1-এর বেশি যখন হয়ে যাবে তখন কিন্তু এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশনের আন্ডারে পড়ছে। কিন্তু সেখানেই যদি নিওনেটাল বেবি হয় এটা, তাহলে কিন্তু তার যতক্ষণ না 12 ক্রস করছে ততক্ষণ কিন্তু সে কোনো ট্রিটমেন্টের আন্ডারে কিন্তু আসছে না। ঠিক আছে, তো এরকম হচ্ছে বিভিন্ন, সেই জন্য এজ রেঞ্জটা এখানে মেনশন করে দিয়েছি। তার সাথে ক্রিটিক্যাল ভ্যালুসটা যেটা আছে, মানে অ্যাভাব আর বিলো, যেটা মানে কত বেশি বা কত কমের নিচে কত থাকলে বা কত বেশির উপরে থাকলে সেটা ক্রিটিক্যালের আন্ডারে পড়ছে, তো সেটা দিয়েছি। তার সাথে হচ্ছে ইউনিট দিয়েছি। তো এখানে কিন্তু আরও অনেকগুলো হবে, আমি বলছি বারবারই, কারণ এখানে হোয়াইট বোর্ডে যেহেতু ছোটো আমার, সেই জন্য সবগুলো কিন্তু আমি এখানে লিখতে পারিনি। তবে যেগুলো লিখেছি সেগুলো কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস। তো শুরু করি, প্রথমেই কি আছে দেখি। প্রথমেই আছে এখানে অ্যাবসলিউট নিউট্রোফিল। ঠিক আছে, অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট করতে কিন্তু দেয়, অ্যাবসলিউট ইওসিনোফিল কাউন্ট করতে দেয়, অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট করতে দেয় আলাদা করে। তো সেইগুলো হচ্ছে এজ রেঞ্জ অনুযায়ী। এজ হচ্ছে এনি এজ, যে কোনো এজের মধ্যে, সেটা নিওনেটাল হোক বা অ্যাডাল্ট হোক, যে কোনো ক্ষেত্রেই যদি অ্যাবসলিউট নিউট্রোফিলের ক্রিটিক্যাল ভ্যালু যদি এই ভ্যালুটার আন্ডারে পড়ছে, তাহলে কিন্তু সেটা ক্রিটিক্যাল ভ্যালু আমরা বলতে পারি। সেটা কত হতে হবে না, লেস দেন 0.5 × 10⁹ এটার নিচে যদি হয়, আর যদি 50 × 10⁹ গ্রেটার দেন, মানে এটার বেশি যদি হয় অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্টটা পার লিটারে এখানে ইউনিট দেওয়া আছে, তাহলে সেটা আমরা ধরবো এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। ঠিক আছে, তখন এটাকে ইনফর্ম করতে হবে যে এই পেশেন্টের এরকম কন্ডিশন আছে, এরকম আমি ল্যাব রিপোর্ট পাচ্ছি। তো সেটার উপর বেস করে যিনি বিআইসি আছেন, মানে বেড ইনচার্জ আছেন, বা যিনি মেডিকেল অফিসার যিনি দেখছেন ওনাকে, তো তিনি ডিসিশন নেবেন। ঠিক আছে, এটা গেল অ্যাবসলিউট নিউট্রোফিল। সেকেন্ড হচ্ছে অ্যাবসলিউট লিম্ফোসাইট। তো লিম্ফোসাইটের ক্ষেত্রেও এখানে এজ রেঞ্জের কোনো কিছু ভাগ নেই, যে নিওনেটাল বা অ্যাডাল্ট, যার ক্ষেত্রে এই ক্রিটিক্যাল ভ্যালুটা যদি, মানে যে ভ্যালুটা পেশেন্ট ভ্যালুটা আছে সেটা যদি গ্রেটার দেন 75 × 10⁹ হয় পার লিটার ইউনিটে, তাহলে কিন্তু সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো নাম্বার 3 হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটাও তাই এনি এজ রেঞ্জ, মানে এনি এজের মধ্যেই হতে পারে। তাহলে এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু হবে কখন না, যখন এটা লেস দেন ইকুয়াল টু 6.0 হবে। মানে সেটা নিওনেটাল হোক, পেডিয়াট্রিক হোক, বা কোনো অ্যাডাল্ট হোক, কোনো খুব বয়স্ক মানুষ হোক, যে কোনো ক্ষেত্রে যদি 6 বা তার নিচে যদি হিমোগ্লোবিন নেমে যায় গ্রাম পার ডেসিলিটার ইউনিটে, তাহলে সেটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন, তখন পেশেন্টকে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে।
4 নাম্বার হচ্ছে প্লেটলেট কাউন্ট। তো প্লেটলেট কাউন্টটাও কিন্তু এটার কিন্তু এজ ভেরিয়েশন নেই ক্রিটিক্যাল ভ্যালুর ক্ষেত্রে, এটাও হচ্ছে যে কোনো এজের ক্ষেত্রে হতে পারে। ক্রিটিক্যাল ভ্যালুটা কি আছে না লেস দ্যান ইকুয়াল টু 50,000 পার কিউবিক মিলিমিটার, ঠিক আছে। তো সরি কিউবিক মিলিমিটার, এটা হচ্ছে মাইক্রোলিটার। তো এটা হচ্ছে 50,000-এর যদি নিচে নেমে যায় বা 50,000 যদি থাকে প্লেটলেট, সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা অ্যালার্মিং সিচুয়েশনকে ইন্ডিকেট করছে। এটা হয় কোন সময়, বেশিরভাগ ক্ষেত্রে যদি পেশেন্টের এক্সেসিভ ব্লাড লস হয়ে থাকে বা ডেঙ্গু যখন হয়ে থাকে তখন কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পেশেন্টকে তখন কিন্তু অনলি প্লেটলেট ট্রান্সফিউজ করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ল্যাবরেটরিতে এরকম কোনো ভ্যালু পাচ্ছি তখন সেটা আমাকে আলাদা করে নোট ডাউন করতে হবে, যে ক্রিটিক্যাল রেজিস্টার ভ্যালু রেজিস্টার আছে সেখানে আমাকে নোট ডাউন করতে হবে। তার সাথে যে বিআইসি আছেন মানে বেড ইনচার্জ আছেন এই পেশেন্টের, তাকে ইনফর্ম করতে হবে যে আমি এটাকে এই রেজাল্ট পাচ্ছি। তো উনি সেই মতো সেই পেশেন্টের ট্রিটমেন্ট করবেন বা অন্য কোনো সেন্সিটিভ ইউনিটে তাকে রেফার করবেন। তো তারপরে হচ্ছে নাম্বার 5 যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। তো ডিফারেন্সিয়াল কাউন্ট হচ্ছে ডিসি, যেটা আমরা নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল এইরকম করে যেটা ভাগ করি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। এটাও হচ্ছে যে কোনো এজের মধ্যে হতে পারে। এখানে আমি কি কি অ্যাবনর্মালিটি পেলে আমরা এটা বলবো না প্রেজেন্স অফ ইন্ট্রাসেলুলার অর্গানিজম। তো প্রেজেন্স অফ ইন্ট্রাসেলুলার অর্গানিজম মানে হচ্ছে আমি যদি কোনো সেলের মধ্যে যদি আমি ইন্ট্রাসেলুলার অর্গানিজম যেমন ম্যালেরিয়া প্যারাসাইট পাই বা ফাইলেরিয়া পাই বা অন্য যে কোনো কিছু যদি আমি ইন্ট্রাসেলুলার অর্গানিজম পেয়ে থাকি এর মধ্যে, তাহলে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। সেটা কিন্তু একটা পাই বা দুটো পাই, জটাই পাই না কেন, ম্যালেরিয়া আমি একটা দেখতে পাচ্ছি বা দুটো দেখতে পাচ্ছি বা অন্য কোনো যে কোনো যেমন হচ্ছে অ্যামাস্টিগোট ফর্ম বা পোমাস্টিগোট ফর্ম যেগুলো হয়, তো সেইগুলো আমি একটা পাই বা দুটো পাই, যে কোনো পাই, সেটা কিন্তু একটা পেলেও সেটা কিন্তু ক্রিটিক্যাল ভ্যালুর আন্ডারে পড়ছে। বা যদি ফাইলেরিয়াও আমি একটাও দেখতে পাই তাহলেও সেটা কিন্তু ক্রিটিক্যাল ভ্যালুর আন্ডারে পড়ছে। কারণ তো এটার ক্ষেত্রে কিন্তু কোনো নর্মাল রেঞ্জ হয় না যে আমরা এত থেকে এতগুলো পেলে এটা অ্যাবনর্মাল, সেরকম কিছু হয় না। কারণ ইন্টারসেলুলার অর্গানিজম কিন্তু আমাদের নর্মাল ব্লাড ফ্লোতে থাকার কথাই নয়, কোনো অর্গানিজম মানে প্যারাসাইট আমাদের শরীরে নর্মালি থাকার কথাই নয়। তাই যদি ইভেন একটাও আমি দেখতে পাই তাহলেও সেটা কিন্তু আন্ডার ক্রিটিক্যাল ভ্যালুস, ঠিক আছে। এটার ইউনিট হচ্ছে আমাকে এখানে পার্সেন্টেজে করতে হয়, এখানে কতগুলো মানে খুব বেশি পরিমাণে যদি পাই তখন এখানে পার্সেন্টেজে আমাকে কাউন্ট করতে হয়। আর তার সাথে সাথে হচ্ছে ব্লাস্ট সেল ইন পিবিএস মিয়ার। ব্লাস্ট সেল কোনগুলো, যেগুলো হচ্ছে অ্যাবনর্মাল সেল মানে ডাব্লিউবিসির ক্ষেত্রেও ব্লাস্ট পাওয়া যায়, এরিথ্রোসাইট বা আরবিসির ক্ষেত্রেও ব্লাস্ট সেল পাওয়া যায়। তো ব্লাস্ট সেলের ক্ষেত্রে আগে ভিডিও দেওয়া আছে, ব্লাস্ট সেলের যতগুলো ভিডিও আছে আমি পরপর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। তো যেগুলো আমি বলেছিলাম AML বা CML এর যে স্লাইডগুলো দেখিয়েছিলাম যেগুলোতে সব ব্লাস্ট সেল, তো সেই ব্লাস্ট সেল কিন্তু কোনো নর্মাল কোনো সেল নয়, এগুলো হচ্ছে ইম্যাচিওর সেল। সেটা ডাব্লিউবিসির ক্ষেত্রে হোক বা আরবিসির ক্ষেত্রে হোক, এটা হচ্ছে ইম্যাচিওর সেল। সেটা আমরা পিবিএস মিয়ারে যখনই পাবো সেটা কিন্তু আমার ক্রিটিক্যাল ভ্যালুর আন্ডারে পড়ছে, তখন সেটা আমাকে দেখতে হবে, পেশেন্টের হিস্ট্রি দেখতে হবে এবং স্লাইডটাকে ভালো করে আরেকবার রিভিউ করতে হবে। যিনি প্যাথোলজিস্ট আছেন তিনি এখানে রিপোর্ট করবেন এবং তারপর এনার যে বেড ইনচার্জ আছেন, যিনি মেডিকেল অফিসার আছেন, তাকে ইনফর্ম করা হবে, ঠিক আছে। তো এটা গেল। তো তারপরে হচ্ছে 6 নম্বরে আছে টোটাল ডাব্লিউবিসি কাউন্ট। তো টোটাল ডাব্লিউবিসি কাউন্ট যেটা হচ্ছে সেটা এনি এজ রেঞ্জের মধ্যেই হতে পারে। তো এটার ক্রিটিক্যাল ভ্যালু দুটো আছে, একটা হচ্ছে বিলো, একটা দুটোর ক্ষেত্রেই বিলো আর অ্যাভাব দুটোই থাকে। যদি 500 নিচে নেমে যায় মানে লেস দেন ইকুয়াল টু 500 বা 500 নিচে যদি নেমে যায় তাহলে সেক্ষেত্রেও খারাপ, কারণ সেক্ষেত্রে সেল খুব কমে যাচ্ছে, খুব দ্রুত পরিমাণে কমে যাচ্ছে। আর যদি গ্রেটার দেন 50,000 হয় 50,000 তাহলে সেটাও কিন্তু ভয়ের কারণ হচ্ছে সেল কাউন্ট বাড়া মানে হচ্ছে লিউকেমিয়ার একটা ইন্ডিকেশন। এটা হতে পারে কোনো যদি ব্যাকটেরিয়াল বা ভাইরাল কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলেও কিন্তু ডাব্লিউবিসি বাড়ে, কিন্তু তখন ওটা স্লাইডটাকে চেক করতে হবে যে কি আছে। তো 50,000-এর বেশি যদি পাওয়া যায় তাহলে কিন্তু এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন, ঠিক আছে। এটার ইউনিট হচ্ছে মাইক্রোলিটার। তো তারপরে 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পিসিভি। তো পিসিভি মানে হচ্ছে প্যাকড সেল ভলিউম, এর আরেকটা নাম হচ্ছে হিমাটোক্রাইট ভ্যালু। তো পিসিভি না লিখে অনেকে হিমাটোক্রাইট লিখতে পারে, এটা লিখে দিলে ভালো হতো স্ল্যাশ দিয়ে, কারণ আমার এখানে স্পেস নেই বলে আমি এটা লিখতে পারিনি, শুধু পিসিভি লিখেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে পিসিভি। পিসিভি হচ্ছে এনি এজের মধ্যেই হতে পারে। এটা অ্যাভাব আর বিলো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লেস দেন 18। যদি 18% যদি থাকে তাহলে বা 18 নিচে যদি থাকে তাহলে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর আন্ডারে পড়ছে। আর যদি গ্রেটার দেন 54 হয়ে যায় তাহলেও কিন্তু এটা ক্রিটিক্যাল ভ্যালুর আন্ডারে পড়ছে। তো আমরা জানি নর্মালি এটা 45 পর্যন্ত নর্মাল হয়, মানে হচ্ছে 30 to 45, মানে এজের ভেরিয়েশনে এগুলো আলাদা হয়। তো হ্যাঁ, এখানে একটা জিনিস বলে নিই, এজের ভেরিয়েশনটা এখানে কিন্তু আলাদা করে দেওয়া নেই, কারণ এগুলো অনেকগুলো লিখতে হবে, কারণ নিওনেটাল যে বেবিগুলো থাকে সেগুলোর কিন্তু যেহেতু হিমোগ্লোবিন বেশি থাকে সেই জন্য তাদের পিসিবিটা বেশি হয়। এটা কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে দেওয়া আছে, ঠিক আছে। এটা আমার এনে এজ রেঞ্জ লেখাটা ঠিক হয়নি, এটা হচ্ছে এটা অ্যাডাল্ট হবে, হ্যাঁ
সরি, এটা হবে অ্যাডাল্ট। তো এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে, কারণ এটা যেটা পিসিবি দেওয়া আছে, তো এটা হবে অ্যাডাল্টদের ক্ষেত্রে, কারণ হচ্ছে পিসিবির কিন্তু বিভিন্ন এজ রেঞ্জ অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে। তো আমি এটা অ্যাভারেজ যেটা মানে মোটামুটি অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা সেটা লিখেছি, কারণ এগুলো লিখতে গেলে অনেকগুলো কিন্তু আমাকে লিখতে হতো, আমার জায়গা নেই বলে আমি এখানে যেটা অ্যাডাল্টদের সেটাই লিখেছি। তো এটা হচ্ছে 18 নিচে যদি নেমে যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে পিসিবি, তাহলে কিন্তু এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। আর যদি 54-এর উপরে উঠে যায় তাহলেও কিন্তু এটা অ্যালার্মিং সিচুয়েশন। এর ইউনিটটা হচ্ছে পিসিবির যেটা ইউনিট সেটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। তো তারপরে যেটা হচ্ছে 7-এর পর হচ্ছে এরপর আসছে বায়োকেমিস্ট্রি। এতক্ষণ যেগুলো হলো সেগুলো হলো হিমাটোলজি, এরপরের যেগুলো আসছে সেগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রি পার্ট। তো এবারে হচ্ছে 8 নম্বরে আছে যেটা, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। তো বায়োকেমিস্ট্রির মধ্যে ক্রিয়েটিনিন এটা এজ রেঞ্জ আছে যে অ্যাডাল্ট প্লাস, দেখো পি লিখেছি এখানে, পি ফর হচ্ছে পেডিয়াট্রিক, অ্যাডাল্ট প্লাস পেডিয়াট্রিক দুটোই করা আছে। তো এখানে অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখো ক্রিটিক্যাল ভ্যালু আন্ডারে কখন পড়বে না, যখন হচ্ছে গ্রেটার দেন 5 হবে mg/dl, আর পেডিয়াট্রিকদের ক্ষেত্রে যখন 2.5 mg/dl এর বেশি হয়ে যাবে তখন হচ্ছে এটা ক্রিটিক্যাল ভ্যালুর আন্ডারে পড়ছে। তো তখনই এটা ইন্ডিকেট করছে কিডনির কোনো মানে ডিসফাংশন হচ্ছে, কিডনির মধ্যে কোনো স্টোন আছে বা কোনো অবস্ট্রাকশন আছে, তো সেটা এটা কিন্তু ইন্ডিকেট করছে ক্রিয়েটিনের ভ্যালুটাকে। আর তার সাথে হচ্ছে যদি কোনো স্নেক বাইটের পেশেন্ট থাকে তাহলে কিন্তু তার ইউরিয়া ক্রিয়েটিন হাই হয়ে যায়, কারণ হচ্ছে যে পয়জনটা তার শরীরে ঢুকেছে সেইখানে ফিল্টারেশনের প্রবলেম করে। তো অনেক ধরনের বিভিন্ন অর্গানের প্রবলেম, ইন্টারনাল যে আমাদের সিস্টেমটা থাকে সেটা গোটাটাকেই মানে ভেঙে দেয়। তো তার ফলে কিন্তু এটাই ক্রিয়েটিনটা তখন হাই হয়, ঠিক আছে। তো ক্রিয়েটিন এমনি যদি কিডনি পেশেন্ট থাকে, যেগুলো ক্রনিক পেশেন্ট কিডনির সিকেডির পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে এটা হবে। আর যদি কোনো স্নেক বাইটের পেশেন্ট থাকে তাহলেও কিন্তু কিডনিটা ক্রিয়েটিনটা বেশি হবে, ইউরিয়া ক্রিয়েটিন দুটোই বেশি হবে। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্সটা দেখো কি, যেগুলো স্নেক বাইটের পেশেন্ট থাকে তাদেরকে কি করা হয়, হসপিটালে অ্যাডমিটের সাথে সাথে তাদেরকে ইউরিন টেস্ট করতে বলা হয় আর ইউরিয়া ক্রিয়েটিনটা টেস্ট করতে বলা হয়। এবার ক্রিয়েটিন যদি আমার বেশি থাকে, খুব বেশি তো অবশ্যই আসবে, এখানে গ্রেটার দেন 5 বা তার বেশি, অনেক 7, 8, 9 পর্যন্ত অনেক ক্ষেত্রে চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাকে ইমিডিয়েট ইনফর্ম করতে হবে কাকে না, মেডিকেল অফিসারকে, মানে যিনি বেড ইনচার্জ আছেন এখানে যেখানে পেশেন্ট ভর্তি আছে সেই ইউনিটের যে বিআইসি আছেন ওনাকে ইনফর্ম করতে হবে। সেই অনুযায়ী কিন্তু পেশেন্টের ডায়ালিসিস করবে না কি করবে সেটা হচ্ছে পরের ব্যাপার, উনি ডিসাইড করবেন। আমাদের যতটা কাজ সেটা হচ্ছে ইনফর্ম করা অ্যান্ড রেজিস্টারে নোট ডাউন করা। তো এটারও ইউনিট হচ্ছে mg/dl। তো তারপরে হচ্ছে 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গ্লুকোজ। তো 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গ্লুকোজ। এটা হচ্ছে এনি এজ রেঞ্জের মধ্যে দেওয়া আছে। এটার ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে কি না, গ্লুকোজের হচ্ছে লেস দেন যদি 50 হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া, মানে যেটা সুগার ফল করা আমরা বলি। তো সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, সেটা হচ্ছে একটা অ্যালার্মিং কন্ডিশন বা ক্রিটিক্যাল ভ্যালুর আন্ডারে পড়ছে। আর যদি গ্রেটার দেন 400 হয়ে যায় তাহলে সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, মানে হচ্ছে পেশেন্টের ডায়াবেটিক পেশেন্ট সেটা। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যালার্মিং কন্ডিশন, আর এটার ইউনিট হচ্ছে mg/dl। তো 50-এর নিচে যদি নেমে যায় বা 400-র উপরে যদি উঠে যায়, এই দুটো ক্ষেত্রেই আমাকে কিন্তু এটা ইনফর্ম করতে হবে পেশেন্ট ডাক্তারবাবুকে। তো তারপরে হচ্ছে 10 নাম্বার, এখানে দেখো আমি এসজিওটি প্লাস এসজিওটি দুটোই লিখেছি, কারণ এই দুটো যে ক্রিটিক্যালের যে ভ্যালুটা আছে সেটা একই, আমার এখানে জায়গা নেই বলে দুটো একসাথে লিখে দিয়েছি। তো এসজিওটি এবং এসজিপিটি এই দুটোই হচ্ছে যে কোনো এনি এজ গ্রুপের ক্ষেত্রে যদি 300-র উপরে উঠে যায় তাহলে কিন্তু গ্রেটার দ্যান 300 যদি হয়ে যায় তাহলে এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন। তো তারপরে দেখো এখানে আছে বিলিরুবিন। তো বিলিরুবিন হচ্ছে নিওনেটাল এবং অ্যাডাল্ট দুটোদের ক্ষেত্রে আলাদা আলাদা, আমি প্রথমেই এক্সাম্পলটা দিয়েছি। তো এখানে নিওনেটালদের ক্ষেত্রে এটা ক্রিটিক্যাল ভ্যালু হবে কখন না, যখন এটা গ্রেটার দেন 15 হবে, মানে 15-র উপরে যখন উঠে যাবে বিলিরুবিনটা। একদম নিউবর্ন যেগুলো বেবি সেগুলো তো প্রায়ই জন্ডিসে বেবি থাকে, যেগুলো ফটোথেরাপি দিতে হয় বেবিগুলোকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যত 12-র পর মানে গ্রেটার দেন যদি 12 হয়ে যায় তাহলেই ইন্ডিকেশন হচ্ছে ফটোথেরাপি দেওয়ার, কিন্তু 15-র বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তাকে আবার একটা এক্সচেঞ্জ করতে হয়, মানে হচ্ছে তার যে আম্বালিকাল কর্ডের যে আছে, মানে যেটা অ্যাকচুয়ালি নাভি দিয়ে একটা ব্লাড একটা ট্রান্সফিউশন করতে হয়। তো সেটা নিয়ে ডিটেলসে আলাদা একদিন বলে দেবো। তো এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন, এটাও কিন্তু ইনফর্ম করতে হবে এসএনসিউ ইউনিট বা এনআইসিউ ইউনিটে যিনি বিআইসি আছেন তাকে। যদি বেবি নিওনেটালের যদি আমরা রিপোর্ট পাই গ্রেটার দেন 15 তাহলে এটার ইউনিট হচ্ছে mg/dl। তো তারপরে হচ্ছে 12 নম্বরে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম। তো সোডিয়াম পটাশিয়াম এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা টেস্ট, এবং এই টেস্টের বেসিসে কিন্তু পেশেন্টগুলো যেগুলো বেশিরভাগই সোডিয়াম পটাশিয়াম কমে যায় বা খুব বেড়ে যায় সেই পেশেন্টগুলো কিন্তু
নর্মালি স্টেবল কন্ডিশনে থাকে না, তারা একটা আনস্টেবল একটা কন্ডিশনে থাকে এবং অদ্ভুত বিহেভিয়ার করে। তো সেটা কিন্তু মানে বেশিরভাগ এই পেশেন্টগুলো কী হয়, এইচডিইউ বা আইসিইউ এগুলোতে ভর্তি থাকে যে পেশেন্টগুলো, তাদেরই এগুলো বেশি ওপর নিচে হয়, নর্মাল বেডের পেশেন্টেরও হতে পারে। তো সেটার জন্যই চেক করা যে কম বেশি কী হয়েছে, সেই অনুযায়ী পেশেন্ট কিন্তু রেফার যাবে বা ডিপার্টমেন্টাল রেফারে যাবে। তো সোডিয়াম পটাশিয়াম হচ্ছে এনি এজ গ্রুপের ক্ষেত্রে সোডিয়াম কী হবে, যদি লেস দ্যান ইকুয়াল টু 125 হয়, মানে 125-এর সমান অথবা 125-এর নিচে যদি নেমে যায় তাহলে সেটা অ্যালার্মিং কন্ডিশন। আবার যদি গ্রেটার দেন ইকুয়াল টু 160 হয়ে যায়, 160 বা তার বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু এটা অ্যালার্মিং কন্ডিশন। এটা ইউনিট মিলিমোল পার লিটার। তো পটাশিয়াম হচ্ছে এটা যদি লেস দ্যান 3.0 হয়ে যায়, 3-এর নিচে যদি নেমে যায়, গ্রেটার দ্যান 6 যদি হয়, মানে 6-এর উপরে যদি উঠে যায়, তাহলেও কিন্তু এই দুটোই হচ্ছে ডেঞ্জারাস কন্ডিশন। তো এইটাও হবে মিলিমোল পার লিটার ইউনিটে। ঠিক আছে, তো এই গেল মানে 13টা এখানে প্যারামিটার আমি বলেছি, 13টা প্যারামিটার হিমাটোলজি বায়োকেমিস্ট্রি মিলিয়ে। তো এগুলো হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। তো এই ক্রিটিক্যাল ভ্যালুর এটা জানাটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দরকারি। যারা স্টুডেন্ট আছো তারা জেনে রাখো। এখন হয়তো তোমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট মনে নাও হতে পারে, কিন্তু যখন তোমরা জব করবে তো তখন সেক্ষেত্রে একটা রেসপন্সিবিলিটি থেকে যায় তোমাদের ক্ষেত্রে, সেটা প্রাইভেট হোক বা কোনো গভর্নমেন্ট জব হোক। তো তখন কিন্তু তোমাদেরকে এটা অবশ্যই মেনটেন করতে হবে এবং সেটা সেই অনুযায়ী রেফার হবে, সেটা আলাদা খাতা থাকবে, টাইম লেখা থাকবে যে কখন আমি রিপোর্টটা করছি, কখন আমি তাদেরকে ইনফর্ম করছি ইউনিটে বা ডক্টরকে আমরা ইনফর্ম করছি, সেই টাইমটা লেখা থাকবে। কারণ এটা একটা বলেছি একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন, কিন্তু লাইফ থ্রেটনিং মানে মানুষের মরা বা বাঁচার ওপর কিন্তু ডিপেন্ড করছে এই ভ্যালুগুলো। কারণ এইগুলো প্রত্যেকটাই সেন্সিটিভ ভ্যালু, যেগুলো ক্রিটিক্যাল ভ্যালু আমি বলেছি দেখো এইগুলো। তো এই গেল আজকের গোটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবে। আর আবারও একবার রিকোয়েস্ট করছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে লাইক করবে আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দেবে, যাতে সবাই কিন্তু এই ব্যাপারটাকে জানতে পারে। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।